নতুন নরওয়েজিয়ান রাজা হ্যারল্ড, যিনি সম্প্রতি ভাইকিংস ইতিহাসে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে রাজা নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তিনি তার কথা রাখেননি। নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি রাখেননি তিনি, ফলে যা হবার তাই হয়েছে। অন্য ভাইকিংস আর্লরা আইভারের বিরুদ্ধে যুদ্ধে তার আহ্বানে সাড়া দেননি, ফলে হ্যারল্ডের বাহিনী শত্রুর তুলনায় সংখ্যায় অনেক কম ছিল, আর এ কারণেই তাদের প্রতিরোধের প্রথম প্রতিরক্ষা লাইন দ্রুত ভেঙে পড়েছিল। এর আগের পর্বে আমরা এই বিষয়গুলোই দেখেছিলাম। এর পরে কি হতে চলেছিল সেটাই আমরা আজকের এই পর্বে দেখতে চলেছি। এই বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বেশ কিছুদিন পর আপনাদের জন্য এই পর্বটা আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বড় একটা ব্রেক নেওয়ার কারণে। তো যাই হোক, চলুন আমরা দেখার চেষ্টা করি। আইভার প্রথম প্রতিরক্ষা লাইন ভেঙে ফেলে দ্রুত দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছিলেন। এই দ্বিতীয় প্রতিরক্ষার প্রধান ছিল এরি, যে কিছুটা উচ্চ একটা স্থানে দাঁড়িয়ে শত্রুর ওপরে আক্রমণ করে চলেছিল। এরিকে যোদ্ধারা কাটার বলের মতো এক ধরনের অস্ত্র ব্যবহার করে তাতে আগুন ধরিয়ে সেগুলো ছুড়ে দিতে শুরু করেছিল রুশ সেনাদের দিকে। তবে ভাইকিংসরা যতই ফাঁদ বা অস্ত্র ব্যবহার করুক না কেন, সেগুলো শুধুমাত্র সাময়িকভাবে রুশ বাহিনীর অগ্রসরকে বাধাগ্রস্ত করতে পেরেছিল। আদতে তাদের পরাস্ত করার কোনো সম্ভাবনাই তৈরি করতে পারছিল না। রুশদের সংখ্যাধিক্যই ছিল তাদের সবচেয়ে বড় সুবিধা, ফলে ভাইকিংসদের দ্বিতীয় প্রতিরোধ লাইনও পতনের দিকে এগোতে থাকে। এই যুদ্ধ চলাকালীন থার্কেল ছিলেন একমাত্র নেতা যিনি হ্যারল্ডকে সমর্থন করতে এবং তার পক্ষে যোগ দিতে এই রাজধানীতে এসে পৌঁছেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত যুদ্ধ শুরু হওয়ার প্রথমেই তিনি নিহত হন। আর এর অর্থ হল, যদি হ্যারল্ড নির্বাচনে জেতার জন্য মিথ্যা প্রতিশ্রুতির উপর নির্ভর না করতেন, তবে নরওয়ের এই অবস্থা হয়তো আজ দেখতে হতো না। এই পরিস্থিতিতে এটাই বোঝা যাচ্ছিল, সিংহাসনের প্রকৃত দাবিদার বিয়র্নেরই প্রাপ্য ছিল। যদি বিয়র্ন রাজা হতেন, তবে তার খ্যাতি অবশ্যই চিফটনের মতো অন্য আর্লদেরও একত্রিত করত, এবং এটা বলাই বাহুল্য, হয়তো এই যুদ্ধের এই মারাত্মক বিষয়গুলো অনেকাংশেই এড়ানো যেত। তো কি হতো সেটার দিকে না গিয়ে চলুন আমরা দেখার চেষ্টা করি কি হতে চলেছিল। নিজের বাহিনীকে ধ্বংস হতে দেখে এবং রুশ বাহিনীকে একের পর এক আক্রমণ চালিয়ে যেতে দেখে হ্যারল্ড বুঝতে পারছিল এই পরিস্থিতি থেকে তাদের উত্তরণের কোনো সম্ভাবনা নেই। কিন্তু একই সাথে তিনি কোণঠাসাও হয়ে পড়েছিলেন। তার পালানোর কোনো সুযোগ না থাকায় শত্রুরা একের পর এক আঘাত করে চলেছিল তার উপর। ফলে হ্যারল্ড সেই যুদ্ধভূমিতেই গুরুতর আহত হন। সৈকতে পড়ে যান তিনি এবং শেষ পরিণতির জন্য অপেক্ষা করতে শুরু করেন। এদিকে বিয়র্ন তার যোদ্ধাদের নেতৃত্ব দিয়ে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছিল। দ্বিতীয় প্রতিরক্ষা লাইন রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছিল সে। এর মধ্যেই বিয়র্ন তার এবং আইভারের সেই কথোপকথনের কথাগুলো স্মরণ করে। বিয়র্ন বুঝতে পারছিল সে অনেক বড় ভুল করেছে, কিন্তু এবার তার ব্যর্থ হওয়া চলবে না। কিন্তু আইভারের বিশ্বাস ছিল নর্স দেবতারা বিয়র্নকে অনেক আগেই ত্যাগ করেছেন, ফলে তার ভাগ্যে জয়ী হওয়া একেবারেই অসম্ভব। এরপর বিয়র্ন যখন তার সেনাদের সামনের সারিতে ফিরে আসেন, তখন রুশ যুদ্ধ জাহাজ এবং সৈন্যদের সংখ্যা দেখে আরও হতাশ হয়ে পড়েন তিনি। একই সময় ক্লিপ বেয়ে উঠে আসা রুশ সৈন্যদের অবস্থা এটাই ইঙ্গিত দিচ্ছিল আইভারের বাহিনীও যুদ্ধে যোগ দিয়েছে। যদিও এরিক একজন দক্ষ যোদ্ধা ছিলেন, কিন্তু অগণিত শত্রু সংখ্যা প্রত্যক্ষ করে তিনি তার যোদ্ধাদের পিছু হটার নির্দেশ দিতে বাধ্য হন। এর মধ্যে হ্যারল্ডও প্রায় শেষ নিঃশ্বাস নিতে চলেছিল। এর মধ্যে তিনি দেখতে পেয়েছিলেন তার মাথা থেকে ছিটকে পড়েছে তার মুকুটটা, এবং তার পাশ থেকে সেটা তুলে নিচ্ছে এরিক। আর এরপর এরিক পালিয়ে যায়। কিন্তু এরিক পালিয়ে গেলেও বিয়র্ন সামনের সারিতে থেকে যুদ্ধ চালিয়ে যেতে শুরু করেছিল। মরিয়া হয়ে একের পর এক রুশ সেনাদের খতম করতে শুরু করেছিল সে। র্যাগনারের সত্যিকারের উত্তরাধিকারী ছিল বিয়র্ন। মনে হচ্ছিল সেটারই যেন প্রমাণ দিতে শুরু করেছিলেন তিনি। কিন্তু এর মধ্যে বিয়র্ন যেটা খেয়াল করেননি সেটা হচ্ছে আইভার তার কাছে চলে এসেছিল। বিয়র্ন যখন একের পর এক শত্রুকে হত্যা করে চলেছে, তখন আইভার তার তরবারি বিয়র্নের বুকে ঢুকিয়ে দেন। বিয়র্নের এই আঘাতের সাথে সাথেই মূলত এই যুদ্ধটা শেষ হয়ে গিয়েছিল। একই সাথে হ্যারল্ড ও বিয়র্নের পতনের মধ্য দিয়েই রুশদের জয়ও নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু খুবই খারাপ লাগার বিষয়টা হচ্ছে, ভাইকিংস টিভি সিরিজ শুরু হওয়ার পর থেকেই আমরা বিয়র্নকে দেখেছিলাম এবং তাকে আয়রনবর্ন বলা হতো। সেই বিয়র্ন তার নিজের ভাইয়ের হাতেই শেষ পর্যন্ত মারা যেতে চলেছিলেন, এবং গুরুতর আহত হ্যারল্ডও কি শেষ পর্যন্ত এই সৈকতেই মৃত্যুবরণ করতে চলেছিলেন? উত্তরটা আমরা একটু পরেই দেখব। কিয়েভের প্রিন্স ওলেগ হাজারো সৈন্য নিয়ে এভাবেই নরওয়ে দখল করেছিলেন। এদিকে নরওয়ের আত্মিক নেতা বিয়র্ন আইভারের আঘাতে আহত হলেও সৌভাগ্যক্রমে তিনি মারা যাননি। তার সৈন্যরা তাকে অজ্ঞান অবস্থায় কাটতে ফিরিয়ে নিয়ে এসেছিল।
যদিও রুশরা বিশাল বিজয় অর্জন করেছিলেন এবং তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রত্যাশার চেয়ে বেশি ছিল, কিন্তু ভাইকিংসদের এই বীরত্ব ওলেগকে অবাক করে দিয়েছিল এবং তিনি ভাবতে শুরু করেছিলেন বিয়র্ন কি সত্যিই মারা গিয়েছে। তার এই সন্দেহের মধ্যেই হাবিটসার্ক তাকে জোর দিয়ে বলে কেউ বিয়র্নকে হত্যা করতে পারেনি, কারণ সে নিজ চোখে দেখেছে বিয়র্নকে যুদ্ধক্ষেত্র থেকে তার সেনারা সরিয়ে নিয়ে গিয়েছিল। এ সময় তারা দুই বন্দীকে সেখানে নিয়ে আসে। এদের একজন ছিল গুরুতর আহত হ্যারল্ড এবং অন্যজন ছিলেন ওলাফ। আর এতে বোঝা যায় বিয়র্নের মতো হ্যারল্ড শেষ পর্যন্ত রক্ষা পেয়েছিলেন। তো তাদের দেখে কিছুক্ষণ চিন্তা ভাবনার পর ওলেগ হ্যারল্ডের জীবন ভিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু ওলাফকে তিনি মৃত্যুদণ্ড দেন। পরের দিনই ওলাফের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি শুরু হয়। ওলাফের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তিনি হঠাৎ কারো কথা শুনতে পান, কেউ যেন তাকে ফিসফিস করে কিছু যেন তাকে বলছে। এ সময় সেও বিড়বিড় করতে থাকে। ওলাফের এই বিড়বিড় অবস্থা দেখে সবাই ভাবছিল সে হয়তো কল্পনা করছে, কিন্তু আসলে তিনি বাইবেলের কিছু অংশ আবৃত্তি করছিলেন। স্পষ্টতই ভাইকিংসরা বাইবেল জানত না, তাই ওলেগ বিশ্বাস করতে বাধ্য হন যে কোনো পবিত্র আত্মা হয়তো ওলাফকে রক্ষা করছে। এ সময় ওলেগ আইগরকে ওলাফকে পুড়িয়ে মারার নির্দেশ দেন। কিছুটা দ্বিধা করার পর ইগর সেটা পালন করে। এরপর ওলাফ হাত জোর করে আগুনের শিখার কাছে নিজেকে আত্মসমর্পণ করেন। এই অদ্ভুত দৃশ্যটা ওলেগকে ভীত করে তুলেছিল। তার মনে হতে শুরু করেছিল এই মূর্তি পূজারী হয়তো কোনো ক্ষতি করার চেষ্টা করছে, তাই তিনি দ্রুত সেই স্থান ত্যাগ করেন। এরপর যখন আইভার হ্যারল্ডকে খুঁজতে যান, তখন তিনি দেখতে পান সেই জায়গাটা খালি রয়েছে, আর এর মাধ্যমে বোঝা যাচ্ছিল হ্যারল্ড পালিয়ে গিয়েছেন। কিন্তু ওলেগ হ্যারল্ডকে বাঁচিয়ে রেখেছিলেন, কারণ তার অন্য একটা উদ্দেশ্য ছিল। এরপরের দৃশ্যটা কাট্টেগাটের। দেখা যায় বিয়র্ন গুরুতর আহত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন, তার দুই স্ত্রী তার পাশে। এ সময় ইনগিট গুনহিল্ডকে বলে হ্যারল্ড তাকে ধর্ষণ করেছিল। এটা শুনে গুনহিল্ড প্রতিশোধ নিতে চাইল। তাকে বিয়র্নের পাশে থাকতে হতো, কারণ সে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল যদি বিয়র্ন মারা যায় তবে সে তার সঙ্গী হবে। এর কয়েকদিন পর চিফ হাকন বিয়র্নের আহ্বানে সাড়া দিয়ে কাট্টেগাটে আসেন। তখন বিয়র্ন জ্ঞান ফিরে পেয়েছিলেন। হাকন জানত রুশরা শীঘ্রই কাট্টেগাট আক্রমণ করবে, তাই তিনি আরেকটা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। এর মধ্যে এক ভাইকিংস দেখতে পায় রুশ বাহিনী স্থলপথে কাট্টেগাটের দিকে অগ্রসর হচ্ছে, আর এই বিষয়টা সে আহত বিয়র্নকেও জানায় এবং তাকে বলে তারা এখনো সংখ্যায় অনেক কম, তাই তাদের আত্মসমর্পণ করা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিয়র্ন যুদ্ধ করতে পারছিল না, যা সৈন্যদের মনোবলকে দুর্বল করে দিতে পারে। মূলত এটাই ছিল এরিকের মূল ভয়। এ সময় এরিক আরেকটা পরামর্শ দেয় তাকে, যুদ্ধ বিলম্বিত করে আরও চিফদের সমর্থন পাওয়ার জন্য অপেক্ষা করা যায় কিনা সে বিষয়টা বিয়র্নকে ভাবতে অনুরোধ জানায়। যদিও এরিকের যুক্তি ঠিকই ছিল, তবু এটা বিয়র্নকে ক্ষুব্ধ করে তোলে। ওডিনের বংশধর হিসেবে তিনি কখনোই চাইতেন না খ্রিস্টানদের হাতে তার জাতি পদদলিত হোক। এ সময় বিয়র্ন এতটাই উত্তেজিত হয়ে উঠেছিলেন এরিকের কথায় যে তার কফের সাথে রক্ত বেরিয়ে এসেছিল। এরিক বিয়র্নের কথা শুনে এবং তার মনোভাব দেখে অনেকটা লজ্জিত হন এবং আন্তরিকভাবে তার কাছে ক্ষমা চান। এরিক স্বীকার করেন বিয়র্নের দৃষ্টিভঙ্গির মতো তার দৃষ্টিভঙ্গি এত সুদূর প্রসারী নয়, এবং তিনি মেনে নেন বিয়র্নই হচ্ছে এই কাট্টেগাট তথা মূল ভাইকিংসদের মূল রাজা। এরপর এরিক বিয়র্নের শয্যার পাশে সেই কুড়িয়ে নিয়ে আসা মুকুটটি রেখে দেন, আর বলাই বাহুল্য সেই মুহূর্তে থেকেই বিয়র্ন নরওয়ের প্রকৃত রাজা হয়ে উঠেছিলেন। বিয়র্ন বুঝতে পারছিল এরিকের বিশ্লেষণ যথার্থ, কিন্তু তখন তার মুকুটের কোনো দরকার ছিল না। তিনি শুধু চাইছিলেন রুশদের নিষ্ঠুরতা থেকে তার জাতিকে রক্ষা করতে। এজন্য বিয়র্ন এই জাতীয় সংকট থেকে উত্তরণের একটা কৌশল নির্ধারণ করেন। বিয়র্নকে বলা হতো আয়রন বোন, আর আয়রন বোন হিসেবে বিয়র্নের ব্যক্তিগত অন্তিম অধ্যায় একেবারেই সন্নিকটেই ছিল বলা যায়। আমার মতে বিয়র্নের বিদায় ছিল গোটা সিরিজের সবচেয়ে শ্বাসরুদ্ধকর এবং আবেগপ্রবণ একটা মুহূর্ত। কিন্তু সেটা কিভাবে হতে চলেছিল চলুন সেটা দেখা যাক। যুদ্ধের শুরুর আগের রাতে চিফ হাকন একা একাই রুশ শিবিরে হাজির হন বিয়র্নের মৃত্যুর ঘোষণা দিতে এবং ওলেগের কাছে চিফ হাকন আত্মসমর্পণ করতে। তবে ওলেগ হাকনের আত্মসমর্পণ গ্রহণ করেননি, উপরন্তু তিনি হাকনকে হত্যা করেন এবং পুরো শিবিরে সংবাদ ছড়িয়ে দেন যে নরওয়ের আধ্যাত্মিক নেতা মারা গিয়েছেন, যাতে তার সৈন্যদের মনোবল আরও উঁচুতে ওঠে। সেই সাথে তিনি বিয়র্নের মৃত্যুর ব্যাপারটাও প্রচার করে দেন সকলের কাছে। পরদিন ওলেগের বিশাল বাহিনী যখন কাট্টেগাট আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করেছিল, তখন দূরের একটা পাহাড়ের উপরে একটা অপরিচিত অবয়বকে দেখা যাচ্ছিল, আর এই অবয়বটা ছিল বিয়র্ন।
একটা সাদা ঘোড়ায় চেপে বিয়ন সম্পূর্ণ একা যুদ্ধক্ষেত্রের দিকে ধীর গতিতে অগ্রসর হতে চলেছিলেন। রুশ সৈন্যরা সবাই জানতো বিয়ন মারা গিয়েছে, অন্তত ওলেগ তাদের নেতা তাদেরকে সেটাই বলেছিল। কিন্তু এখানে তিনি স্বয়ং দাঁড়িয়ে আছেন, তাও আবার জীবন্ত অবস্থায়, সেটা দেখে অনেকটা ভীত হয়ে ওঠেন এই সেনারা। সেই যুগের কুসংস্কারের কারণে এই দৃশ্য সৈন্যদের হৃদয়ে অসীম ভয়ের সঞ্চার করেছিল। বিয়ন মানুষ নাকি ভূত সেটা পরীক্ষা করতে কয়েকজন তার দিকে তীর ছোড়েন, আর দেখা যায় একাধিক তীর বিয়নের দেহে গিয়ে বিদ্ধ হয়। আর এটা দেখে এক সেনা চিৎকার করে বলে ওঠে, এটা সেই তথাকথিত আয়রন বোন, কোনো ভূত বা অন্য কিছু নয়। কিন্তু বিয়নের পরবর্তী পদক্ষেপ রুশ সৈন্যদের আরও আতঙ্কিত করে তুলেছিল। গুরুতর আহত হয়েও বিয়ন ধীরে ধীরে তার রাজকীয় তরবারিটা উপরের দিকে তুলে ধরে। এ সময় দেখা যায় চারপাশ থেকে ভাইকিং যোদ্ধারা তার পেছনে এসে দাঁড়িয়েছে। মূলত নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু সবাই ছিলেন বিয়নের যোদ্ধা। তারাও তাদের মাতৃভূমির জন্য লড়াই করতে প্রস্তুত ছিলেন। তারা তাদের মহান রাজা বিয়নের জন্য লড়াই করতে প্রস্তুত ছিল। তারপর বিয়ন রাজকীয় তরবারি দূরের দিগন্তের দিকে নির্দেশ করেন, এবং ঠিক তখনই রুশ বাহিনীর পিছন দিক থেকেও আরও ভাইকিং যোদ্ধারা আবির্ভূত হয়। বিয়নের আহ্বানে সাড়া দিয়ে অবশেষে চিফটেনরা যোগদান করেছিলেন বিয়নের সাথে। তারা এসেছিল তাদের ভাইকিং জাতিকে রক্ষা করতে। তাদের হৃদয়ে বিয়নই ছিলেন প্রকৃত নরওয়ের রাজা এবং একমাত্র ব্যক্তি যিনি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারতেন। এরপর ভাইকিংসরা চারদিক থেকে রুশ বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ে। রুশ সৈন্যরা যারা ইতিমধ্যে বিয়নের অমরত্বের আতঙ্কে কেঁপে উঠেছিল, তখন এমন এক ব্যক্তির মুখোমুখি দাঁড়িয়েছিল তারা, যাকে তারা হত্যা করতে পারছিল না। তাদের দৃষ্টিতে বিয়ন হয়তো তখন একটা দেবতায় পরিণত হয়ে গিয়েছিলেন। যুদ্ধ শুরুর আগেই বেশিরভাগ রুশ কমান্ডার ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। তবে হৃদয় বিদারক ব্যাপার হলো হাবিটসারকে ভালোবাসা আম্মা প্রথম শহীদ হয়ে যান। অবশেষে বিয়নের মহৎ আত্মত্যাগ নরওয়ের নিরাপত্তা নিশ্চিত করেছিল সেদিন। তার এই আত্মত্যাগ ছিল এক অসাধারণ সামরিক কৌশল, যেটা কোনো কোনো ক্ষেত্রে আইভারের কৌশলকে হার মানিয়ে দিয়েছিল এবং তার জাতিকে অনুপ্রাণিত করেছিল এবং শত্রুকে আতঙ্কিত করে তুলেছিল। এভাবেই র্যাগনার এবং ল্যাগার্থার বিজয়ের পর সিরিজের তৃতীয় আত্মার প্রদীপও নিভে যায়। প্রথম পর্ব থেকে আমরা বিয়নের বেড়ে ওঠা দেখেছি, যেন এক অভিভাবকের সন্তানের বেড়ে ওঠা। আমার এটা মনে হয়েছে এই পুরো সিরিজের একজন অভিভাবক যেন ধীরে ধীরে বেড়ে উঠেছে। র্যাগনারের কাছ থেকে আয়রন বোন উপাধি পাওয়া থেকে শুরু করে ভয়ঙ্কর শীতের পরীক্ষাগুলো পেরোনো, ভূমধ্যসাগর পাড়িয়ে দিয়ে থেকে শুরু করে ইংল্যান্ডে অভিযান চালানো, কাটে কাটে রাজা হওয়া থেকে শুরু করে পুরো নরওয়ের রাজা হয়ে ওঠা, এই পুরো জার্নিতে আমরা বিয়নকে একটা অনবদ্য চরিত্রে দেখতে পেয়েছি। যদিও বিয়ন আইভারের মতো কূট কৌশলী ছিলেন না, তবে তার এই ছোট্টখাট্ট ত্রুটিগুলো তার মহত্বকে কখনোই ম্লান করতে পারেনি। তিনি ছিলেন অকুতোভয়ী, উদার, বিশ্বস্ত এবং অনুপ্রেরণাদায়ক একজন মানুষ। তার কীর্তিগুলো এত বিশাল যে সেগুলো সামান্য কয়েকটি বাক্যে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। যদিও এটা ঐতিহাসিকভাবে বিয়নের প্রকৃত সমাপ্তি নয়, তবুও এই সিরিজে কারো আত্মত্যাগ বিয়নের চেয়ে বেশি মূল্যবানও ছিল না। বিয়ন একাই পুরো নরওয়েকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে শত্রুদের পরাস্ত করেছিলেন তিনি। বিয়নের মৃত্যুর পর গুনহিল তার প্রিয় স্বামীর জন্য এক অনন্ত সমাধি নির্মাণ করেন, তার অবদানকে স্মরণীয় করে রাখতে। তাই এক্ষেত্রে আমরা বলতেই পারি, বিদায় মহান বিয়ন, বিদায় আমাদের হৃদয়ের সত্যিকারের যোদ্ধা। আপনি ভালো থাকুন। বিয়ন মারা গিয়েছে, সেই সাথে ভাইকিংসের অনেক বড় একটা পার্ট আমরা শেষ করেছি। কিন্তু র্যাগনারের আরেক পুত্র আইভার এখনো সিরিজে স্টিল বিদ্যমান। সো কোনো হতাশ হওয়া যাবে না এখনই, কারণ সামনে অনেক কিছু আমরা দেখব। আচ্ছা, আপনি কি বিশ্বাস করতে পারেন একজন মানুষ যে জন্ম থেকেই শারীরিকভাবে অক্ষম, যার কখনোই স্বাভাবিকভাবে পুরুষত্ব অনুভব করার সুযোগ হয়নি, সে এক মহিলার সাহায্যে অলৌকিকভাবে তার পুরুষত্ব ফিরে পেয়েছিল। এক মহিলা যে অবিকল তার প্রাক্তন স্ত্রীর মতো দেখতে ছিল, সে তাকে নতুন জীবন দান করেছিল। আচ্ছা, চলুন দেখা যাক কি হয়েছিল। কিয়েভের সম্রাট ওলেগ কাট্টেঘাটে পরাজিত হওয়ার পর ফিরে এসেছিলেন তার বাড়িতে, এবং এরপরই সেই ইগরের রূপকথার মতো সাজানো কুড়েঘরটি ধ্বংস করে দেন। ওলেগ চেয়েছিল ইগর বাস্তব জগৎ সম্পর্কে বোঝার চেষ্টা করুক, যাতে রাজ্যের ভবিষ্যৎ দায়িত্ব তাকে দেয়া যায়। এরপর তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা সকল সেনা কর্মকর্তাদের মৃত্যুদণ্ড দেন। এটা করার কারণ ছিল, যদি তারা সেই মুহূর্তে ভীত না হয়ে পালিয়ে আসত, তবে হয়তো ওলেগ যুদ্ধটা জয়লাভ করত। সবাইকে মেরে ফেলার পর ওলেগ শেষ পর্যন্ত 2 কর্মকর্তাকে জীবিত রেখেছিলেন।
যেভাবে তিনি এর আগে ওলাফকে হত্যা করতে ইগরকে নির্দেশ দিয়েছিলেন, ঠিক একইভাবে এবারও তিনি ইগরকে বাধ্য করেন নিজের হাতে ওই দুই কর্মকর্তাকে হত্যা করতে। সেদিন ভয় পেলেও ওলেগের নিষ্ঠুরতা ও চাপের কারণে ইগরের অন্য কোনো উপায় ছিল না। সেনা অফিসার দুজনকে মেরে ফেলার পর আইভার ইগরকে জিজ্ঞাসা করেন এই কাজ করার পর তার কেমন অনুভব হচ্ছে। ইগর স্বীকার করে তার খুব খারাপ লাগছে, এমনকি তার আত্মহত্যা করতে মন চাইছে। তো তারা যখন আলাপ করছে তখন এক ভিখারি তাদের ডাক দেয়। তার কাছে গিয়ে ওরা বুঝতে পারে এই ভিখারি হচ্ছে প্রিন্স দীর, ওলেগের ভাই। দীর তাদের এ সময় জানায় যুদ্ধ থেকে ফিরে যাওয়া সৈন্যরা ওলেগের প্রতি অসন্তুষ্ট, তাই এখনই ওলেগকে উৎখাত করার উপযুক্ত সময় তাদের। এরপর কিছু সময় ধরে আলোচনা করার পর একটা সিদ্ধান্ত হয় এই তিনজনের মধ্যে। সিদ্ধান্তটা হয় যখন আইভার একটা ছোট্ট ছুরি পাবে তখনই সে ইগরকে কিয়েভ থেকে সরিয়ে নিয়ে যাবে। এদিকে ওলেগ আইভার ও হ্যাবিটসারকের মধ্যে একটা বিভেদ তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছিল। তিনি আইভারের নামে কোচ্ছার রটাতে শুরু করেছিলেন। তার দাবি ছিল স্ক্যান্ডিনেভিয়ার এই অর্থহীন যুদ্ধ তিনি কখনোই করতেন না যদি না আইভার তাকে বলতো। এই কথার পর তিনি আবার কনস্টান্টিনোপলের দিকে মনোযোগ দেন এবং এই বিষয়টা হ্যাবিটসারকে বলে। একই সাথে সে এটাও বলে সে আশা করে হ্যাবিটসার তার সাথে যোগ দেবে। এ সময় ওলেগ হ্যাবিটসারকে নারী ও আফিমের লোভও দেখায়, কিন্তু শুরুতে কিছুটা সতর্ক থাকলেও হ্যাবিটসার নিজের গুরুত্ব প্রমাণের সুযোগ পেয়ে অবশেষে রাজি হয়ে গিয়েছিল ওলেগের প্রস্তাবে। কিন্তু এর মধ্যেই হ্যাবিটসার আফিমের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। একদিন এই অবস্থায় আইভার হ্যাবিটসারকে দেখতে পায়। হ্যাবিটসারকে বিভ্রান্ত চোখের দিকে তাকিয়ে আইভার বুঝতে পারে তার ভাই এখন ওলেগের হাতের পুতুল। যা হোক, এরপর কাটিয়া একদিন আইভারের কাছে আসে, তবে এবার এক ভাইকিং রানীর বেশে। কাটিয়ার একের পর এক চেষ্টার কারণে এটা স্পষ্ট ছিল যে সে সত্যি আইভারকে পছন্দ করত। আইভার প্রথমে কাটিয়াকে প্রত্যাখ্যান করলেও কাটিয়া তার সাথে ঘনিষ্ঠতা তৈরি করতে নানা রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। একদিন কাটিয়া তার চতুরতার মাধ্যমে আইভারের শারীরিক অক্ষমতা দূর করে দেয়, আর এতে আইভারের মনে হতে থাকে সে অবশেষে তার নিজের সন্তান হয়তো এবার জন্ম দিতে পারবে। এরই মধ্যেই নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়েই সময়গুলো গড়িয়ে চলছিল, আর সময়ের সাথে সাথে ওলেগ আইভারকে আরও দূরে সরিয়ে দিতে শুরু করেছিল এবং তাকে গুরুত্বপূর্ণ আলোচনা থেকে বাদ দিচ্ছিল। এতে দুই ভাইয়ের মধ্যে একদিন তীব্র বিতর্ক শুরু হয়। আইভার হ্যাবিটসারকের কাছে জানতে চায় কেন হ্যাবিটসারকের বিশ্বস্ততা তার নিজের ভাইয়ের চেয়ে ওলেগের প্রতি বেশি। হ্যাবিটসারকে উত্তর দেয় ওলেগ তাকে মূল্যবান মনে করে, কিন্তু আইভার তাকে কখনোই সম্মান দেয়নি, বরং ডেকে এনে তাকে কুকুরের মতো ব্যবহার করেছে। আরও বড় কথা হচ্ছে ওলেগ কনস্টান্টিনোপল শাসন নিতে চলেছে, সম্ভবত ভবিষ্যৎ বিশ্বেরও, এবং সে তাকে পাশে চায়। হ্যাবিটসারকের এই কথা শুনেই বোঝা যায় ওলেগের ষড়যন্ত্র সফল হয়ে গিয়েছিল। ওলেগ বিশ্বাস করতে শুরু করেছিল সে আইভার এবং হ্যাবিটসারকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে তাদের পারস্পরিক বিশ্বাসকে ভেঙে দিয়েছে। তবে ওলেগ যখন একদিন একান্তে আইভারকে ডেকে পাঠায় তখন সে হ্যাবিটসার সম্পর্কে আবার কোচ্ছা রটাতে শুরু করে তার কাছে। সে তাকে বলে হ্যাবিটসার একজন হঠকারী এবং নির্দয় ব্যক্তি এবং আইভারের প্রতি তার আচরণ মেনে নেয়ার মতো নয়। এরপর সে হ্যাবিটসারকে মেরে ফেলার কথাও বলে। ওলেগের এ ধরনের দ্বৈত আচরণ দেখে বেশ একটু চমকে যায় আইভার, কিন্তু ওলেগের এই পরিকল্পনা আইভারের কাছে অনেকটা শিশুসুলভ মনে হয়, তাই সে কৌশলে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। এর কয়েকদিন পর কাটিয়া আইভারের হাতে একটা ছোট্ট ছুরি তুলে দেয়। এটা ছিল প্রিন্স দীরের সাথে চুক্তির সেই সংকেত, অর্থাৎ পালানোর সময় হয়ে গিয়েছে। কিন্তু আইভার হ্যাবিটসারকে ফেলে যেতে চাইছিল না, তাই সে সেদিন হ্যাবিটসারকে জানায় ওলেগ তাদের মধ্যে বিভেদ তৈরি করছে এবং পরিকল্পনা করছে হ্যাবিটসারকে হত্যা করার। এই কথা শুনে হ্যাবিটসার বিস্মিত হয়ে যায়, কারণ আগের সেই নির্মম আইভার আজ তার প্রতি বিশ্বস্ত এবং সৎ। একসময় আইভার তাকে হত্যা করতে চাইতো, আর আজ সে নিজের ভাইকে রক্ষা করার চেষ্টা করছে। এর ফলে হ্যাবিটসারের মন পরিবর্তন হয় এবং আইভার ও ওলেগকে পালাতে সাহায্য করতে রাজি হয়। হ্যাবিটসার জানতো কয়েকদিন পর কিয়েভে ইস্টার উদযাপন হবে, যেখানে বিশপ লিওন উপস্থিত থাকবেন, তাই সে ভাবে এটাই তাদের পালানোর সেরা সুযোগ। সেই চিন্তার মতোই ইস্টারের আগের দিন সব ভক্তরা যখন গির্জার সামনে সমবেত হয়েছে তখন সেই সুযোগে আইভার ও হ্যাবিটসার এক গাড়ি চালক এবং তার সহকারীকে হত্যা করে তাদের পোশাক পরে কাটিয়া, ইগর এবং আইভারকে নিয়ে পালানোর জন্য প্রস্তুত হয়। কিন্তু এই বিষয়টা দ্রুত বুঝতে পারে ওলেগ। তার মনে হয় কিছু একটা গন্ডগোল আছে, কারণ সে ইগরকে কোথাও দেখতে পাচ্ছিল না। তবে বিষয়টাকে খুব একটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যায় না ওলেগ, কারণ তখন আনুষ্ঠানিকতার একেবারে চূড়ান্ত পর্যায়ে ছিল। এদিকে পালানোর জন্য তারা একসময় রাজরক্ষীদেরও হত্যা করতে বাধ্য হয়। তবে সৌভাগ্যবশত
শহর তখন ছিল ফাঁকা, তাই দ্রুত তারা অভ্যন্তরীণ গেট পেরিয়ে আসতে পারে। কিন্তু কিয়েভ থেকে বের হওয়ার একমাত্র রাস্তা ছিল গির্জার প্রধান ফটকের মধ্য দিয়ে। ওরা যখন সামনে এগোচ্ছিল ঠিক তখন বিশপ লিওন সামনে দাঁড়িয়ে উপদেশ দিচ্ছিলেন সবার উদ্দেশ্যে। তবে তিনি আইভারের গাড়িটিকে একটা সাধারণ খড় বোঝাই গাড়ি ভেবে ভুল করেন এবং সেটাকে কিয়েভের বাইরে বেরিয়ে যেতে নির্দেশ দেন। এইভাবে চরম উত্তেজনার মধ্য দিয়ে আইভার, হাবিরসার, ইগর সফলভাবে কিয়েভ থেকে পালাতে সক্ষম হয়। নবগোর্দে ফিরে এসে দীরকে দেখে ইগরের মনোবল অনেকটা চাঙ্গা হয়ে ওঠে। সিংহাসনের উত্তরাধিকারী নিরাপদ থাকায় তাদের একমাত্র দুশ্চিন্তাও দূর হয়ে যায়। দীরের পরবর্তী পরিকল্পনা ছিল কিয়েভ আক্রমণ করে ওলেগকে ক্ষমতা থেকে সরানো। তো ওলেগ এরপর কি করবে তা কেবল সময়ই বলে দেবে এবং আমরা সামনে দেখতে পাবো। আচ্ছা, এতক্ষণ তো আমরা মেইনল্যান্ডের কাহিনী শুনছিলাম, তবে আপনি যদি গ্রিনল্যান্ডের উৎপত্তির কাহিনী জানতে চান তবে আমি কাইন্ডলি রিকমেন্ড করব এই গল্পটি, মানে সামনের অংশটুকু আপনার একেবারেই মিস করা উচিত হবে না। র্যাগনারের পুত্র উবে কোস্টেলের সঙ্গে আইসল্যান্ডে চলে এসেছিল, আমরা এর আগে পরে দেখেছিলাম, এবং এই আইসল্যান্ডে বসবাসরত লোকেরা ইতিমধ্যে স্বনির্ভর হয়ে উঠেছিল। ভাইকিংসদের মধ্যে অতিথি আপ্যায়ন একটা গুরুত্বপূর্ণ রীতি, তাই তারা উবেকে সেরা খাবার এবং পানীয় দিয়ে আপ্যায়ন করেছিল। এরকমই একদিন সেই ভ্রমণকারী ওথেরে ফিরে আসে আইসল্যান্ডে এবং তার অভিজ্ঞতার গল্প সকলের সাথে শেয়ার করতে শুরু করে। ওথেরে সকলকে জানায় একবার পশ্চিমে ভ্রমণের সময় সে এক অপূর্ব সৌন্দর্যমণ্ডিত সুউচ্চ পাহাড়ের দেশ দেখতে পেয়েছিলেন। সেই স্থানটি ছিল এক স্বর্ণভূমি, যেখানে সহজেই বসতি স্থাপন করা সম্ভব। এর কিছুদিন পর টার্ভি এক পুত্র সন্তানের জন্ম দেয়, যার নাম উবে তার বাবার সম্মানে রাখে র্যাগনার। টার্ভির প্রসব করা সহজ ছিল না, তাই ওথেরে তার ও সন্তানের জন্য প্রার্থনা করেছিল। কিন্তু উবে লক্ষ্য করেছিল ওথেরে খ্রিস্টানদের মতো প্রার্থনা করছে, ফলে ওথেরে বাধ্য হয় আর এই বিষয়টাই সে ওথেরের কাছে জানতে চায়। ফলে ওথেরে বাধ্য হয় তার আসল পরিচয়টা প্রকাশ করতে। ওথেরে বলে একসময় সে খ্রিস্টান ধর্ম প্রচারক ছিল। ভ্রমণ করার সময় একদিন তার দেখা হয় এক ড্যানিশ নাগরিকের সাথে, যে তখন মৃত্যুর একেবারে ডান প্রান্তে ছিল। আসলে সেই ব্যক্তিই ছিল প্রকৃত ওথেরে। সে মারা যাওয়ার পর বেঁচে থাকার জন্য সে তার পরিচয় চুরি করতে বাধ্য হয়েছিল। কিন্তু ওথেরের এই কথাই উবে বিশেষ কিছু মনে করে না। তবে সে ভাবে যদি ওথেরে মিথ্যাবাদী হয় তবে তার বলা স্বর্ণভূমি হয়তো মিথ্যা হতে পারে। এরপর দীর্ঘ সময় ধরে উবে ওথেরেকে পর্যবেক্ষণ করতে থাকে এবং পাশাপাশি কেস্টিলের দিকেও নজর রাখে সে, কারণ সে মনে করত ফ্লোকির নিখোঁজ হওয়ার পেছনে কেস্টিলের হাত রয়েছে। শেষ পর্যন্ত উবে ওথেরের গল্প বিশ্বাস করার সিদ্ধান্ত নেয় এবং তারা দুটি লংশিপ নিয়ে একদিন একটা অজানা ভূমির উদ্দেশ্যে যাত্রা করে। এর মধ্যে একদিন তোরভি তাদের কন্যাকে ইয়রমুঙ্গাদ নামে এক বিশাল সমুদ্র সরীসৃপের গল্প শোনায়। সেই রাত্রে এক ভয়ঙ্কর ঝড় তাদের জাহাজ বহরে আঘাত করে, আর সেই প্রচণ্ড ঝড়ে তাদের জাহাজগুলো প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় এবং একসময় তারা একটা অজানা ভূমিতে এসে ল্যান্ড করে। তোরভি যখন জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় তার মেয়েকে বিশাল ঢেউ সমুদ্রের গভীরে টেনে নিয়ে গিয়েছে। এরপর অনেকক্ষণ পর তারা অবশেষে মূল ভূখণ্ডের দেখা পায়, কিন্তু সেখানে নেমে দেখতে পায় এর অবস্থা আইসল্যান্ডের থেকেও অনেক খারাপ। যেমনটা তারা আগে ফ্লোকির ব্যাপারে সন্দেহ করেছিল, এবারও তারা ওথেরের উপরে অবিশ্বাস করতে শুরু করে। তবে ওথেরে তাদের জোর দিয়ে বলে এটা সেই ভূমি নয় যার কথা সে বলেছিল, কিন্তু যেহেতু তারা এখানে চলে এসেছে তাই এত সহজে হাল ছেড়ে দেওয়া যাবে না। তার কথা শুনে কেস্টিল প্রস্তাব দেয় তারা যেন তাদের এই নতুন আবিষ্কার হওয়া ভূমিতে চাষাবাসের চেষ্টা করে, আর এই ভূমিটা যদি কারো দখলে ইতিমধ্যে না থাকে তবে তারা নিজেরাই এখানকার রাজা হতে পারে। তার এই কথার পরে সেখানে এই লোকগুলো বসতি স্থাপন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অনেকদিন পার হয়ে গেলেও এই লোকগুলো কোনো জীবজন্তু বা গাছপালা খুঁজে পাচ্ছিল না। ভাগ্যক্রমে ভাইকিংসরা কঠোর জীবনযাপনে অভ্যস্ত ছিল, তাই এই প্রতিকূলতা তাদের তেমন একটা কঠিন কিছু ছিল না। একদিন উবে সিদ্ধান্ত নেয় পরিবারগুলোর মধ্যে জমি ভাগ করে দেওয়া হবে এবং তারা নিজেদের জমির সীমানা চিহ্নিত করবে। কেস্টিল এই নির্জন দ্বীপের নাম রেখেছিল গ্রিনল্যান্ড, কারণ সে মনে করেছিল এটি তাদের স্বপ্নের সূচনা মাত্র। কঠোর পরিশ্রম করলে একদিন সত্যিই এখানে সমৃদ্ধ একটা ভূমি গড়ে তোলা সম্ভব হবে। কিন্তু স্বপ্ন যতই সুন্দর হোক, বাস্তবতা ছিল চরম নির্মম। এখানে কোনো প্রাণী বা ফসল ছিল না, ফলে ক্ষুধার্ত ভাইকিংসদের সামনে টিকে থাকার কঠিন একটা চ্যালেঞ্জ তৈরি হয়। উবে তখনও সেই স্বর্ণভূমির সন্ধান করতে চাইছিল, কারণ সেটাই তার জীবনের প্রধান লক্ষ্য ছিল। এর কয়েকদিন পর একটা বিশাল তিমি তীরের কাছে ভেসে আসে, যা দেখে সবাই উল্লাসে ফেটে পড়ে।
এই লোকগুলো বিশ্বাস করতে শুরু করেছিল এটা হয়তো দেবতাদের তরফ থেকে তাদের প্রতি আশীর্বাদ, যা তাদের বেঁচে থাকার জন্য একটা সুযোগ। তবে কাকতালীয়ভাবে তিমিটি কেসডেলের দখলকৃত অঞ্চলে এসে পড়েছিল, তাই সে মনে করেছিল এটা ঈশ্বরের ইচ্ছা আর এটা তার একা সম্পত্তি। ভাইকিংসদের আইন অনুসারে কোনো জিনিস যদি কারো জমিতে এসে পড়তো তবে সেটা তারই সম্পত্তি বলে বিবেচিত হতো। তাই কেস্টিল প্রথমে তিমির ভাগ সবার মধ্যে দেওয়ার পরিকল্পনা করলেও পরবর্তীতে সে এটার থেকে সরে আসে। পরের দিনও কেস্টিল সিদ্ধান্তহীন ছিল যে সে কিভাবে তিমিটি বন্টন করবে। এদিকে ক্ষুধার্ত ভাইকিংসরা তার সিদ্ধান্তের জন্য আর অপেক্ষা করতে চাইছিল না, ফলে তাদের নিজেদের মধ্যেই শুরু হয় সংঘর্ষ এবং সেটা একসময় ভয়াবহ দাঙ্গায় রূপ নেয়। নতুন করে রক্তপাত এড়াতে উবে এবং ওথের সিদ্ধান্ত নেয় পালিয়ে যাওয়ার। শেষ পর্যন্ত তারা একটা নৌকা নিয়ে গ্রিনল্যান্ড ছেড়ে চলে আসে এবং এর মধ্যে দিয়ে গ্রিনল্যান্ড অধ্যায়ের সমাপ্তি ঘটে। অন্যদিকে কেস্টিল সফলভাবেই গ্রিনল্যান্ডের প্রথম রাজা হয়ে উঠেছিলেন, কিন্তু নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য তাকে একটা মর্মান্তিক মূল্য দিতে হয়েছিল। কি হয়েছিল কেস্টিলের ভাগ্যে এবং আইভার সহ সকলের গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই। তবে একটা কথা, সামনের পর্বেই শেষ হতে চলেছে ভাইকিং সিরিজের শেষ পর্ব, তাই সেটা মিস করবেন না আপনারা। তো সেই পর্বের এক্সপ্লেইন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, টেক কেয়ার।